হ্যাঁ, এত অবিশ্বাস। থাক, আপনাদের খেতে হবে না, আমার দাদা খান। দাদা, তুমি খাও। বলে গ্লাসটা শুদ্ধের হাতে ধরিয়ে দিল। শুদ্ধের তার বোনের প্রতি অগাধ বিশ্বাস, তাই সে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো গ্লাস খালি করে দিল। ছেলেরা হা করে দেখছিল তার প্রতিক্রিয়া। ভাইয়া, এটা তুমি খেয়ে নিলে? না জানি কি না কি মিশিয়েছে। অবাক কণ্ঠে বলল রাদীপ। শুদ্ধ রুমাল দিয়ে মুখ মুছে বলল, কই কিছুই না তো, নর্মাল অরেঞ্জ জুস। আসলেই? ভ্রু কুসকে বলল ইরফান। শুদ্ধ মাথা নাড়ল। মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। শ্রেতা এবার আরেকটা গ্লাস ইরফানের হাতে তুলে দিয়ে বলল, এবার নিশ্চয়ই বিআই সাহেবের খেতে কোনো আপত্তি নেই। চলুন, আমি মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি। বলে এক টুকরো মিষ্টি ইরফানকে খাইয়ে দিল শ্রেতা। সাথে সাথে মুখ চেপে ধরে গ্লাসের শরবতটুকু খাইয়ে দিল। ব্যাপারটা এত দ্রুত ঘটলো যে ছেলেরা কিছু বুঝতেই পারলো না, কিন্তু অদ্ভুতভাবে ইরফান কোনো রিয়াক্ট করলো না। খেয়ে বলল, বাহ, এত ভালো বৃষ্টি লাইফে প্রথমবার দেখলাম। টেস্ট বাড়ি চেঞ্জ হয়ে গেল। মেয়েরা একটু অবাক হলো। পরপর দু একজনকে খেয়ে ঠিক থাকতে দেখে সাহস পেল ছেলেরাও। দীপ্তি বলল, তাহলে আমরাই বা কি দোষ করলাম? আমরাও মিষ্টির মুখ করতে চাই। নিশ্চয়ই করবেন বিআই সাহেব, তার আগে টাকাটা দিন। খামটা ত্রিদার হাতে তুলে দিল অরণ্য। তারপর মিষ্টি আর শরবতের উপর একসাথে ঝাঁপিয়ে পড়ল ছেলেরা। কিন্তু এক বাইট গালে পড়তেই নাচ শুরু হয়ে গেল তাদের। ঝাল বলে চিৎকার করে উঠল অরণ্য, সাদীপ সহ আরো অনেকে। ওয়াক ওয়াক করতে করতে দৌড় দিল ওয়াশরুমের দিকে। ওদের এই হাল দেখে মেয়েরা অট্টহাসিতে ফেটে পড়ল। সেই সুযোগে ফিতা কেটে ভেতরে ঢুকে গেল ইরফান। অতঃপর মেয়েরাও একত্র হয়ে টাকার খামটা ছিঁড়ে ফেলল। কিন্তু ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে যেন সকলের মাথায় আকাশ ভেঙে পড়ল। খামের ভেতরে ছিল খালি কাগজের বান্ডিল, তার উপর হাতে লেখা 500 টাকা ফর বেয়ান সাহেব। দুপক্ষেই একে অপরের বাস দিল আচ্ছা মতো। বরবেশে শুদ্ধ ও সাদাবকে নিয়ে আসা হলো পুষ্প সজ্জিত আলো ঝলমলে বিবাহ আসরে, যার মাঝ বরাবর বেলি ফুলের প্রশস্ত পর্দা টানানো। মাথার উপর ঝুলছে বিশাল এক ক্রিস্টাল ঝাড়বাতি, যার মাধুর্যে ভরে উঠেছে পরিবেশ। পর্দার আড়ালে নারীদের এবং পর্দার সম্মুখে পুরুষদের বসার সুব্যবস্থা করা হয়েছে। কাজী সাহেব এসে গেছেন। শুদ্ধকে এনে বসানো হয়েছে পুষ্প পর্দার সম্মুখে। পর্দার অপর প্রান্তে গোলাকৃতি বিশাল এক কাঁসার পাত্র, যার মধ্যকারে টলটলে পানি দুলে উঠছে ক্ষণে ক্ষণে। সকল মুরব্বীদের উপস্থিতিতে কাজী সাহেব ডাকলেন, কই মেয়েকে নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে ঘোমটা পরিহিত দুজন নববধূকে এনে পর্দার অপর প্রান্তে বসানো হলো। কাজী সাহেব রাশভারী কণ্ঠে বললেন, সকলকে উপস্থিত জনাব। পাশে দাঁড়ানো ব্যক্তি নমনীয় কণ্ঠে জবাব দিলেন, জি না হুজুর, কন্যার পিতা এখনো অনুপস্থিত। তাহলে ওনাকে নিয়ে আসুন। জি আজ্ঞে হুজুর। একজন চলে গেলেন সাজিদ শিকদারকে আনতে। কাজী সাহেব এবার নব যুগলদের দিকে তাকিয়ে বললেন, হবু স্বামী স্ত্রীরা কি বিবাহের পূর্বে একে অপরকে কিছু জানাতে ইচ্ছুক? যদি কিছু বলার থাকে বলতে পারেন। কাজী সাহেবের নির্দেশের সাথে সাথে বেলি ফুলের পর্দাটা মাঝখান থেকে সরিয়ে নেওয়া হলো। তারা আড়াল হইতে দৃশ্যমান হলো ফিনফিনে পাতলা আরেকটি পর্দা। শ্রেতা শুদ্ধের কানে কানে বলল, ভাবির দিকে ভুলেও মুখ তুলে তাকাবেন না দাদা। তাহলে আমার রমণীকে দেখবো কিভাবে? ওই যে ওখানে দেখো। বলে কাঁসার বাটিটির দিকে ইশারা করলো শ্রেতা। শুদ্ধের ভেতরটা কেমন ধরাস ধরাস করছে উত্তেজনায়। সে তার নববধূকে দেখার তৃষ্ণায় আকুল দৃষ্টি নিক্ষেপ করলো স্বচ্ছ জলের পাত্রে। সাথে সাথেই চোখ আটকে গেল। শুদ্ধের হৃৎপিণ্ডটা কেমন অসাড় হয়ে এলো অনুভূতিতে। দেখা মিলল এক অদ্ভুতপূর্ব জৌলুসম নারীর প্রতিবিম্বের। রূপের মোহে বিভোর সে হারিয়ে গেল অন্য দুনিয়ায়। ঘোরের মাঝেই কানে লাগলো সুরেলা কণ্ঠ, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব।
কণ্ঠটা যেন কান দিয়ে ঢুকে হৃৎপিণ্ডের দাগ কাটল শুদ্ধের। সে আসক্ত কণ্ঠে উত্তর করল, ওয়ালাইকুম সালাম বেগম। শাদি মোবারক ডাক্তার সাহেব। ইশক মুবারক বিবিজান। উপস্থিত সকলে প্রসন্ন হলেন। কাজী সাহেবের নির্দেশে বিবাহর আসরে এসে উপস্থিত হলেন সাজিদ শিকদার। তার কয়েক মুহূর্ত পর উপস্থিত হলো প্রণয়। তার চোখ মুখে ক্লান্তির ছাপ। তবে তার উপস্থিতি বোধহয় কারো কাম্যই ছিল না। অপ্রস্তুত বোধ করলেন সকলে। প্রণয়ের মুখটা দেখে যেন তাদের সবটুকু আনন্দ মিলিয়ে গেল। সাজিদ শিকদার পর্দার অন্য প্রান্তে মেয়ের পাশে গিয়ে বসলেন। বাড়ির সকলে বারবার আর চোখে তাকাচ্ছে প্রণয়ের দিকে। সকলেই যেন আশা করছিল তার উন্মাদনা দেখার, কিন্তু আশ্চর্যজনকভাবে সে সম্পূর্ণ শান্ত। পরিবারের মানুষ থেকে দূরে আলাদা এক কোণে দাঁড়িয়ে আছে। তার শূন্য দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে পর্দার অপর প্রান্তে। এখানে দাঁড়িয়েও স্পষ্ট দেখা যাচ্ছে মেরুন বেনারসি পরিহিত নববধূর স্নিগ্ধ মুখ। তবে তার চোখ মুখ দেখে ভেতরের অস্থিরতা বোঝার উপায় নেই। এক ফাঁকে চুপি চুপি তার পাশে এসে দাঁড়ালো প্রহেলিকা। কাজী সাহেবের নির্দেশে পুনরায় ফুলের পর্দার মাঝখানে টানিয়ে দেওয়া হলো। সাথে সাথেই আড়াল হয়ে গেল সেই মায়াভরা মুখ। বিয়ে পড়ানো শুরু করলেন কাজী সাহেব। প্রথমে কোন দম্পতিকে বিবাহ পড়ানো হবে? সাদমান শিকদারের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন কাজী সাহেব। প্রথমে আমি। কেউ কিছু বলার পূর্বেই বলে উঠল শুদ্ধ। সকলেও সায় জানালেন। কাজী সাহেব বললেন, আগে দেনমোহর কত বাঁধবো? বাঁধুন, আপনার যত ইচ্ছা। এভাবে হয় না বাবা, এটা একটা নিয়ম। কন্যার সব দিক বিবেচনা করে দেনমোহর বাঁধা হয়। আপনি লিখুন 10,01,000 টাকা। পর্দার অপর প্রান্ত থেকে বললেন সাজিদ শিকদার। জি আজ্ঞে। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা আজ একটি বরকতময়, হালাল এবং সুন্নাত সম্মত বিবাহ সম্পন্ন করতে যাচ্ছি। সকলেই একত্রে বলে উঠলেন আমিন। সূরা ফাতিহা এবং খুতবা পাঠ শেষ। আপনি হারান চৌধুরীর পুত্র আবদ চৌধুরী শুদ্ধকে সাজিদ শিকদারের একমাত্র কন্যা তনয়া শিকদার প্রিয়তাকে 10,01,000 টাকা দেনমোহর নির্ধারণ করিয়া ইসলামী শরীয়ত অনুযায়ী স্ত্রী রূপে স্বীকার করতে সম্মতি আছেন? যদি থাকেন তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। পর্দার অপর প্রান্ত থেকে কিছুক্ষণ কোনো শব্দ এলো না। কাজী সাহেব বললেন, বলুন মা, কবুল। পর্দার অপর প্রান্ত থেকে আচমকা ফুপানোর শব্দ শোনা গেল। সাজিদ শিকদার মেয়ের মাথায় হাত রাখলেন। আদুরে কণ্ঠে বললেন, বল মা, কোনো মেয়ে সারা জীবন বাবার কাছে থাকতে পারে না। কারো বাবাই চিরকাল বেঁচে থাকে না। স্বামী হয় তার সর্বোচ্চ আপন। প্রিয়তা অশ্রু চোখে তাকালো বাবার দিকে, অতঃপর কাপা কণ্ঠে সম্মতি জানালো। জি, আমি কবুল করছি। আলহামদুলিল্লাহ, কবুল। সুবাহান আল্লাহ। আবার বলো মা, কবুল। জি, আলহামদুলিল্লাহ, কবুল। সুবাহান আল্লাহ। আবার বলো মা, কবুল। জি, আলহামদুলিল্লাহ, কবুল। সকলেই একত্রে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। নিঃশ্বাস ফুরিয়ে এলো এক পুরুষের। শ্বাসকষ্ট শুরু হলো বোধহয়। মস্তিষ্কে উন্মাদনা ছেয়ে গেল। এবার কাজী সাহেব শুদ্ধের উদ্দেশ্যে বললেন, আমি আরহাম চৌধুরীর পুত্র আবদ্ধ চৌধুরী শুভ্রকে সাজিদ শিকদারের একমাত্র কন্যা তনয়া শিকদার প্রিয়তাকে 10,01,000 টাকা দেনমোহর নির্ধারণ করিয়া ইসলামী শরীয়ত অনুযায়ী স্ত্রী রূপে স্বীকার করিতে সম্মতি আছেন? যদি থাকেন তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। শুদ্ধ ভেবেচিন্তে মোটেও সময় নষ্ট করলো না, এক নিঃশ্বাসে বলে দিল। আবারও সকলে একত্রে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। দরদ মোবারক মিস্টার আবরার শিকদার প্রণয়। প্রণয়ের কানের কাছে হঠাৎ ফিসফিসিয়ে বলে উঠল প্রহেলিকা। তার কণ্ঠ কোণে চিকন বিজয়ী হাসি। প্রহেলিকা বাঁকা হেসে বলল, তোমার এই পরিণতি দেখে আমার বড্ড মায়া লাগছে প্রণয়। দেখো দেখো, চোখ মেলে দেখো, তোমার এত বছরের এত এত ভালোবাসার এত এত আত্মত্যাগের শেষ পরিণতি। আমাকে ভালোবাসলে আজ তোমায় এই দিনটা দেখতে হতো না। শ্বাসরুদ্ধকর বুকের ব্যথায় প্রণয়ের বোধ হচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা কেউ টুকরো টুকরো করে কাটছে। সে নিরীহ দৃষ্টিতে তাকিয়ে দেখল প্রহেলিকার উল্লাস,
মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে সে আজ সত্যি সত্যি নিঃস্ব হয়ে গেল, চিরতরে হারিয়ে ফেলল নিজের সুখ। পুষ্পা বৃত্ত পর্দাটা সরিয়ে ধবধবে ফর্সা ললাটে প্রথম হালাল চুম্বন এঁকে দিল শুদ্ধ। প্রণয় শ্বাস আটকে কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে, অতঃপর মানুষের ভিড় ঠেলে বেরিয়ে গেল দুর্বল পায়ে। মাথা ঘুরছে তার অনবরত, নিস্তেজ শরীরটা টেনে নিয়ে কিছু দূর এগোতেই হাঁটু ভেঙে পড়ে গেল, মুখ দিয়ে গলগলিয়ে উঠে আসলো তাজা রক্ত। তীব্র যন্ত্রণায় বুক চেপে ধরে লুটিয়ে পড়ল মাটিতে। চোখের সামনে রঙিন পৃথিবীটা অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তেই। নিভু নিভু ঝাপসা চোখে তাকিয়ে দেখল গোল ফরক পরিহিত এক ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে, খিলখিল করে হেসে উঠছে তাকে দেখে। দূরে দাঁড়িয়ে আধো আধো কণ্ঠে ডাকছে, প্রণয় ভাই। প্রণয়ও হেসে ফেলল, হাত বাড়িয়ে মেয়েটাকে ছোঁয়ার চেষ্টা করে বলল, তুমি কিভাবে ভাবতে পারো জান আমি তুমি ব্যতীত বেঁচে থাকবো? বলতে বলতে নিস্তেজ হয়ে যায় প্রণয়, চোখের পাতা বন্ধ হয়ে যায়। তার পিছু নিয়ে ছুটে আসে প্রেম, প্রীতম, আবির্ভাব। এই অবস্থা দেখে আর্তনাদ করে ওঠে তারা। আবির্ভাব ছুটে এসে ধরল বন্ধুকে। প্রীতম চিৎকার দিয়ে বলল, দ্রুত গাড়ি বের কর প্রেম। দৌড় দিল প্রেম। আবির্ভাব প্রণয়কে ঝাঁকিয়ে উন্মাদের মতো ডেকে বলল, প্রণয়, এই ভাই চোখ খোল, দেখ মেজাজ এমনি অনেক খারাপ, তুই আর খারাপ করবি না। কিন্তু এক চুলও নড়ল না প্রণয়। প্রেম গাড়ি নিয়ে আসতেই আবির্ভাব ও প্রীতম ধরাধরি করে তুলল। ক্রমাগত উঠে আসা টাটকা রক্তের স্রোতের মুহূর্তেই ধবধবে পাঞ্জাবিটা রক্তিম বর্ণ ধারণ করলো প্রণয়ের। তারা দুজন অনেক কষ্টে প্রণয়কে নিয়ে গাড়িতে বসালো, নিজেরাও বসলো তার দুদিকে। প্রীতম চেঁচিয়ে বলল, 10 মিনিটের মধ্যে কাছের কোনো হাসপাতালে নিয়ে চল প্রেম, যেভাবে পারিস। প্রেমও তাই করল। গাড়িতে সর্বোচ্চ গতি টেনে প্রাণপণ ড্রাইভ করতে লাগলো, যেন তাদের নিজেদের জানের কোনো মায়া নেই। মাত্র 30 মিনিটের ব্যবধানে গাড়ি এসে পৌঁছালো ডিসি হাসপাতালের বাইরে। প্রণয়ের অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত আইসিইউতে দিল ডাক্তাররা। ভাগ্য ভালো থাকায় শহরের সবচেয়ে বড় কার্ডিও স্পেশালিস্ট ডাক্তার অনিশ শর্মা এই হাসপাতালেই ছিলেন। খবর পেয়ে দ্রুত ছুটে এলেন তিনি। প্রণয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। আইসিইউর ভেতরে অনেক আধুনিক যন্ত্রপাতি সেট করে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। পাশের কার্ডিও মনিটরে হার্ট রেট দেখাচ্ছে 45%। প্রীতম ও প্রেম হাউমাউ করে কাঁদছে বাহিরে বসে। তাদের কাছে এক একটা মুহূর্ত এক একটি যুগ সম দীর্ঘ মনে হচ্ছে। আবির্ভাব ও ডক্টর শর্মার সাথে আইসিইউর ভিতর। ঘন্টা 2-1 পর আইসিইউ থেকে বেরিয়ে আসেন ডক্টর শর্মা ও আবির্ভাব। প্রীতম ছুটে যায় তাদের কাছে। আবির্ভাবের চোখ মুখের অবস্থা ভালো নয়। প্রেম আবির্ভাবের হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, বলুন না ভাইয়া, আমাদের দাদানের কি হয়েছে? ওভাবে মুখ দিয়ে রক্ত উঠছিল কেন? মূর্তির ন্যায় চুপ করে দাঁড়িয়ে রইল আবির্ভাব। তার নিজেরই মাথা ঘুরছে। ডক্টর শর্মা প্রফেশনাল ভঙ্গিতে বললেন, দেখুন, আমরা ওনাকে ব্লাড দিচ্ছি, সাথে প্রাথমিক চিকিৎসাও দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা করেছি ওনার চাপ কমানোর। কিন্তু আমার মনে হয় আপনাদের ওনাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত, নাহলে আল্লাহ না করুক যখন তখন ভালো মন্দ একটা কিছু হয়ে যেতে পারে। অবস্থা খুবই খারাপ। ডক্টরের কথায় পা টলে গেল প্রীতম ও প্রেমের। আবির্ভাব প্রীতমের কাঁধে হাত রেখে বলল, অতিরিক্ত চাপ আর মানসিক যন্ত্রণা সইতে না পেরে ওর টাইপ 3 কার্ডিও অ্যাটাক এসেছে, যাকে আমরা সাধারণ ভাষায় বলি মেজর হার্ট অ্যাটাক। কিন্তু রিমেম্বার, এটা কোনো সাধারণ হার্ট অ্যাটাক নয়, কারণ হার্ট অ্যাটাকে কখনোই মুখ দিয়ে রক্ত ওঠে না, কিন্তু ওর উঠেছে। কারণ দীর্ঘদিন ধরে স্মোকিং, ড্রিঙ্কিং এবং আল্ট্রা মেন্টাল প্রেশারের কারণে একটু একটু করে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল হয়ে উঠেছে ওর হার্ট। আর প্রতিনিয়ত সেই মেন্টাল প্রেশারের মাত্রা বাড়ছে। আর আজ ফাইনালি সব সীমা অতিক্রম করাতে হার্ট অ্যাটাক এসেছে। এখন ইমার্জেন্সি সার্জারির জন্য ইউএসএ নিয়ে যেতে হবে। ডাক্তার শর্মা বললেন, বেস্ট কার্ডিও সার্জন ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধ তো দেশেই আছেন, ওনার আন্ডারে চিকিৎসা নিতে পারতেন, কিন্তু আনফর্চুনেটলি আজ ওনার বিয়ে আর উনি ছুটিতে আছেন বেশ কিছুদিনের জন্য। ইটস ওকে ডক্টর, আমরা ইউএসএ নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই ভালো, যত দ্রুত সম্ভব তাই করুন।
আবির্ভাব কথা শেষ করতে না করতেই তার ফোন বেজে উঠল। এই সময় কে ফোন করেছে ভেবে চরম বিরক্ত হলো আবির্ভাব। পকেট থেকে ফোন বের করে দেখলো শুদ্ধ ইজ কলিং। আবির্ভাব কাল বিলম্ব না করে ফোন রিসিভ করলো। সাথে সাথেই অপর প্রান্ত থেকে বেসামাল কণ্ঠে শুদ্ধ বলল, প্রণয় কোথায়? আর তুই তুই কোথায়? উত্তেজিত হলো না আবির্ভাব, ঠান্ডা মাথায় প্রত্যুত্তর করল। কেন? আমাদের দিয়ে কি কাজ? হঠাৎ কেন জানি রেগে গেল শুদ্ধ। দেখ, হেয়ালি করিস না। আমি 3 ঘন্টা যাবৎ প্রণয়কে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না। কোথায় তোরা? আবির্ভাব কথা না বাড়িয়ে সোজা বলল, আমি একটু বাইরে আছি, আর প্রণয় দেশে নেই। ডেনমার্ক ব্যাক করেছে 3 ঘন্টা আগেই। হোয়াট? মৃদু কণ্ঠে চেঁচিয়ে উঠল শুদ্ধ। হ্যাঁ, যাওয়ার সময় আমায় বললো তুই জিজ্ঞেস করলে তোকে বলে দিতে। আমাকে না জানিয়ে চলে যাবে? এটা হতেই পারে না, আমি বিশ্বাস করি না। কেন সবসময় তোকে সবকিছু জানিয়ে করতে হবে কেন? তোর তো আর ওর কাছ থেকে কিছু আদায় করার নেই। তোর যা চাই তুই তা পেয়ে গেছিস। নিজের প্রাণটা তো তোকে উৎসর্গ করে দিয়ে যাচ্ছে। এখন কিভাবে বাসর করবি সেটা দেখাতে চাস? তোকে একটা অ্যাডভাইস দেই, ভালো হবে এখন প্রণয়কে খোঁজাখুঁজি না করে মন দিয়ে বাসর কর। নিজে ভালো থাক, ওকেও ভালো থাকতে দে। অযথা ওকে ফোন করে বিরক্ত করিস না, পাবি না। রাখলাম, বাসায় এসে কথা বলবো। বলে কট করে ফোন কেটে দিল আবির্ভাব। শুদ্ধকে কিছু বলার সুযোগই দিল না। তুমি মিথ্যে কেন বললে ভাইয়া? তো সত্যি কি বলতাম? আমরা প্রণয়কে নিয়ে ইউএসএ যাচ্ছি, এটা বললেও এক্ষুনি চলে আসতো। ওর আজকের স্বপ্নটা নষ্ট হয়ে যেত। যা হওয়ার তা তো হয়ে গেছে। কোনো কিছুর মূল্যেই তা আর বদলানো যাবে না। তাহলে শুধু শুধু ওকে এগুলো শুনিয়ে পেরেশান করার কি দরকার? এগুলো শুনলে নিজেকে দোষ দেবে, হীনমন্যতায় ভুগবে। নতুন জীবনের স্বপ্নটা তার ফিকে হয়ে যাবে। প্রীতম অবাক চোখে দেখলো আবির্ভাব পুনরায় বলল, প্রণয় এত কিছু কেন সহ্য করেছিল? এই পরিণয়ের পর যেন ওরা ভালো থাকে, ওরা সুখে থাকে, ওদের জীবনে যেন কোনো জটিলতা না আসে। তাহলে আজ সব শেষ হয়ে যাওয়ার পর ওকে এগুলো শুনিয়ে কোনো লাভ আছে? হুদাই পাগলামি করবে। এর থেকে বরং ওরা ভালো থাকুক ওদের মতো। প্রীতম হুট করে জড়িয়ে ধরলো আবির্ভাবকে, কাঁদতে কাঁদতে বলল, আমাদের দাদান এই কয়দিন একদম ভালো ছিল না ভাইয়া। হাসি মুখে সব কাজ করেছে, তাও আমি বুঝতে পারতাম সে ভালো নেই। আমি নিজে দেখেছি কিন্তু কিছু করতে পারিনি। আমাদের বড় ভাইকে সুস্থ করে দাও ভাইয়া। আমাদের মাথার উপর তার হাতটা খুব প্রয়োজন। আবির্ভাব প্রীতমের কাঁধ চাপড়ে বলল, শান্ত হও, ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে। বিয়ে পড়ানো শেষ দু বউকে আপাতত তাদের নিজের নিজের কক্ষে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়েছে বড়রা। মেহমান আত্মীয় স্বজন সহ সকলে রাতের খাবার খেতে ব্যস্ত। অরণ্য, সমুদ্র, রাদীপ, সাদীপ, অভ্র, শুভ্র, তন্ময়, তীরা, তরি, দীপ্তি, মেহেক, শুভ্রতা, ত্রিধা, লাবিবা সহ সকলে শালা শালীরা দু তরফা বাসর ঘর সাজাতে ব্যস্ত। প্রিয়তা নিজের ঘরে বসে দরজা লাগিয়ে দিল। সতর্ক দৃষ্টি মিলে আশেপাশে দেখল। ব্যালকনির জানালা সহ অন্যান্য জায়গার পর্দা টেনে দিল। অতঃপর বালিশের নিচ থেকে নিজের ফোন বের করে কল দিল। ফোন রিসিভ হতেই কাপা কণ্ঠে ধীরে ধীরে বলল, মাত্র 10 মিনিট আছে, ঝটপট চলে এসো। অপর প্রান্ত হইতে কি বলল শোনা গেল না। প্রিয়তা ফোন রেখে বিছানায় বসে পড়ল। ভারী ভারী শাড়ি গহনা পরে তার শরীর কেমন কুটকুট করছে। বিরাট আনকমফোর্টেবল ফিল হচ্ছে। পা নাড়াতে নাড়াতেই হঠাৎ দরজার করাঘাত পড়ল। ঝট করে বসা থেকে উঠে পড়ল প্রিয়তা। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। দুয়ারে দাঁড়ানো ব্যক্তির চেহারা অবলোকন করে বাঁকা হাসল। মানুষটা ঝট করে ঘরের ভেতরে ঢুকে পড়ল। আশেপাশে দেখে দরজা লাগিয়ে দিল প্রিয়তা। লোকটার সামনে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, সব ঠিকঠাক হয়েছে? ওর ভয়ার্থ এক্সপ্রেশনে বাঁকা হাসলো ইরফান। ওর পানে একটা কোট পেপার এগিয়ে দিয়ে বলল, নিচেই দেখ। ইরফানের হাত থেকে ঝট করে কাবিননামা কেড়ে নিল প্রিয়তা। কাগজটা চোখের সামনে মেলে ধরতেই খুশিতে তার দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল। ইরফান হেসে শুধালো, খুশি তো? প্রিয়তা লাফিয়ে উঠে ইরফানকে জড়িয়ে ধরল। আনন্দে আত্মহারা হয়ে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, তুমি ওয়ার্ল্ডের বেস্ট ভাইয়া। ইরফান তৃপ্ত হেসে বোনের মাথায় হাত রাখলো। আদুরে কণ্ঠে বলল, আমার বোন আমার কাছে কিছু চেয়েছে আর আমি দেব না, এটা কখনোই হয়? এখন অন্যর খোলস ছেড়ে বেরিয়ে আমার বোন হওয়া। প্রিয়স্মিতা বাঁকা হাসলো। বেনারসির আঁচল কোমরে গুজে ভাব নিয়ে বলল, তোমার বোন আগেও আগুন ছিল, এখনো তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। ইরফান প্রিয়স্মিতার দু হাত টেনে নিয়ে বলল, সাব্বাস বাঘের বাচ্চা, এটাই তো চাই।
প্রিয়স্মিতা হঠাৎ থেমে গেল, একটু ভেবে বলল, পর্দার আড়ালে কাজীকে টাকা বুঝিয়ে দিয়েছো? হ্যাঁ দিয়েছি, কিন্তু মনে রাখিস এটা একটা প্রতারণামূলক বিবাহ। প্রিয়স্মিতা মুখ বাঁকিয়ে বলল, প্রতারণা করতে চাইছিল কে? আমি তো বলেই ছিলাম চল তুলে নিয়ে যাই, গান পয়েন্টে রেখে বিয়ে করে ফেলি। ইরফান অস্থির হলো, বোনের মাথায় গাঁটটা মেরে বলল, ডাক্তারের স্টোরি পড়া বন্ধ কর, এটা রিয়েল লাইফ উপন্যাস নয়। এখানে এত বড় বড় পাবলিক ফিগারদের কিডন্যাপ করা যায় না। আর আমরা যদি টপ 5 ক্যাডিওর সার্জন ডক্টর অভদ্র চৌধুরী শুদ্ধকে কিডন্যাপ করার চেষ্টা করতাম, তাহলে পুরো দুনিয়া আমাদের শত্রু ভাবত। তারপর ভাই বোন মিলে গোড়াদের পেছনে বসে মশা মারতাম। প্রিয়স্মিতা মুখ কালো করে ফেলল। ইরফান কঠোর কণ্ঠে বলল, ডাক্তার চৌধুরী সব দিক থেকে ভালো, তাই তোর সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। কিন্তু মনে রাখিস, বিয়ে হয়ে গেছে বলে কিন্তু তুই সাপের 5 পা দেখিস না। তোকে ভালো মতো পড়তে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, মনে থাকবে? প্রিয়স্মিতা এবার মুখ দ্বিগুণ কালো করে ফেলল। মনে মনে ভেংসি কেটে ভাবল, এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করেছি কি পড়াশোনা করব বলে? ইম্পসিবল, এখন শুধু রোমান্স করব। ভাবতে ভাবতেই লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। ওর অবস্থা দেখে ইরফান ধমকে উঠল। এই কি ভাবছিস? ধমক খেয়ে ভাবনার জগৎ থেকে ছিটকে পড়ল প্রিয়স্মিতা। ইরফান শোধালো, তুই যে এই বাড়িতেই এসেছিস, তুই এ বাড়ির সবাইকে ঠিকঠাক চিনেছিস তো? কে তোর সম্পর্কে কি লাগে সব বুঝতে পেরেছিস তো? ইরফানের প্রশ্নে প্রিয়স্মিতার চেহারার আমাবস্যার ঘন আধার নেমে এলো। সে মুখ কালো করে গিয়ে বিছানায় বসে পড়ল। গালে হাত দিয়ে নিরুত্তাপ কণ্ঠে বলল, ধুর, এত এত ক্যারেক্টার মনে রাখা যায় নাকি? বাপরে বাপ, এটা পরিবার নাকি জাতীয় সংসদ? ইরফান হতাশাপূর্ণ নিঃশ্বাস ত্যাগ করল। বোনের পাশে বসে বলল, ওরা ক্যারেক্টার নয়, তোর পরিবার। তোকে প্রত্যেককে ভালো মতো চিনতে হবে, উল্টাপাল্টা করলে যখন তখন ধরা পড়ে যাবি। প্রিয়স্মিতা মুখ কালো করল। ইরফান নিজের ফোন গ্যালারি থেকে শিকদারদের ফ্যামিলি ফটো বের করলো। এক এক করে ধরে দেখাতে লাগলো সম্পর্কে ওরা ওর কি কি হয়। প্রিয়স্মিতার চোখ বড় করে বেশ কয়েকবার দেখলো, সব গুলিয়ে ফেলল। বোনের অবস্থা দেখে ইরফান হতাশ কণ্ঠে বলল, এই ব্রেন নিয়ে তুই ইঞ্জিনিয়ারিং হবি, গাধা। প্রিয়স্মিতা মুখ কাদো কাদো করে ফেলল। ইরফান আরো কিছু বলতো, কিন্তু তার পূর্বেই প্রিয়স্মিতা তাকে থামিয়ে দিল। এক লাফে গিয়ে দরজা খুলে ইরফানকে ধাক্কা দিয়ে বের করে দিল ঘর থেকে। আবার তাড়াহুড়া করে লম্বা ঘন্টা টেনে বসে পড়ল খাটের মাঝখানে। প্রিয়স্মিতা স্বস্তিতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারল না। তার পূর্বেই দরজায় এসে হাজির হলো অনন্যা বেগম, হাতে খাবারের প্লেট। অনন্যা বেগম দরজায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। আজকাল মেয়ের সামনে পড়তেও ওনার সংকোচ বোধ হয়, নিজেকে বড় নিকৃষ্ট লাগে নিজের কাছে। কিন্তু উনি নিজেও যে নিরুপায়, পেটে ধরেছেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে, তো আর ঠেলে দিতে পারবে না। অনন্যা বেগম দীর্ঘ নিঃশ্বাস টানলেন, শাড়ির আঁচলে চোখ মুছে এগিয়ে গেলেন মেয়ের পানে। গলা অবধি ঘন্টা দেখে বললেন, কি রে মা, এখনো এসব ছেড়ে ফ্রেশ হসনি? কখন না তোকে পাঠানো হলো? প্রিয়স্মিতা ঘন্টার আড়াল হইতে অনন্যা বেগমকে দেখতে পেল না। অনন্যা বেগম স্নেহের সহিত বললেন, আয় তোকে এসব খুলে দেই। আরো গুটিয়ে গেল প্রিয়স্মিতা। কণ্ঠ শুনে বুঝতে পারলেন না কে। অনন্যা বেগম খাবারের প্লেটটা বিছানার এক পাশে রেখে প্রিয়স্মিতার সামনে বসে পড়লেন। মাথার ক্লিপ খুলে মুখের উপর থেকে ভারী ওড়নাটা সরিয়ে দিলেন। অনন্যা বেগমের মমতাময়ী মুখখানা ভেসে উঠল প্রিয়স্মিতার দৃশ্যপটে। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল অনন্যা বেগমের মুখের দিকে। অনন্যা বেগম আলতো হাতে প্রিয়স্মিতার কানের দুল, হাতের বালা, গলার হার সব খুলে নিলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, এখন ভালো লাগছে মা? প্রিয়স্মিতার ডাগর অক্ষিতে নোনা পানির আভাস পাওয়া গেল। অনন্যা বেগম খাবারের প্লেট হাতে তুলে নিলেন। ভাতের লকমা মেখে প্রিয়স্মিতার সম্মুখে ধরে বললেন, ঝটপট হা কর তো, আমার অনেক কাজ পড়ে আছে বাবা। প্রিয়স্মিতা অশ্রু চোখে তাকিয়ে নিজের অজান্তেই হা করল। অনন্যা বেগম তাকে খাইয়ে দিতে লাগলেন। প্রিয়স্মিতার বুকটা কেমন ভারী ভারী অনুভব হচ্ছে।
গলা দিয়ে খাবার নামছে না। মনে হচ্ছে বুকের উপর কেউ কয়েকশো টনের ওজন রেখে দিয়েছে। না চাইতেও অশ্রুর রেখা নেমে আসছে গাল বেয়ে। অনন্যা বেগম ব্যথিত হলেন। প্লেট রেখে বাঁ হাতে মেয়ের গাল মুছে দিলেন, স্নেহের সহিত বোঝালেন, কাঁদিস না মা, ভাতের পাতে চোখের পানি ফেলতে হয় না। দেখিস তুই একদিন খুব সুখী হবি, খুব ভালো থাকবি, পুরনো কথা তোর মনেই পড়বে না। মা বলে আচমকা অনন্যা বেগমকে জাপটে ধরল প্রিয়স্মিতা। দু হাতে কোমর জড়িয়ে ধরে শব্দহীন কান্নায় ভেঙে পড়লেন। হঠাৎ এমন ব্যবহারে হতবাক হয়ে গেলেন অনন্যা বেগম। ভেবে নিলেন হয়তো প্রণয়ের জন্য কষ্ট পাচ্ছে, খুব ভালোবাসতো কিনা। মেয়ের কান্নাতে অনন্যা বেগমের চোখেও পানি চলে এলো। এমন না যে তিনি বুঝেন না মেয়ের কষ্ট, তিনি সবই বুঝেন। ভালোবাসা না পাওয়ার যে কি জ্বালা তা ওনার থেকে ভালো আর কে জানে। প্রণয়ের জীবনে যদি 100%ও গ্যারান্টি থাকতো তাহলে উনি নিজে দাঁড়িয়ে তাকে বিয়ে দিতেন। কিন্তু যে ছেলের এখন মরবে না একটু পরে মরবে তার কোনো ঠিকানা নেই, এমন একটা ছেলের হাতে মা হয়ে নিজের মেয়েকে কিভাবে তুলে দিতেন? চোখের সামনে মেয়ের গায়ে সাদা শাড়ি জড়াতে কিভাবে দেখতেন? ওনার তো দুটো বাচ্চা ছাড়া এই দুনিয়াতে আর কিচ্ছুই নেই। দীর্ঘশ্বাস ত্যাগ করলেন অনন্যা বেগম। মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না মা, নিজেকে শক্ত কর। কিন্তু প্রিয়স্মিতার এসব কিছুই কানে লাগলো না। অনন্যা বেগমের গা থেকে কেমন তীব্র মামা গন্ধটা ছুটে আসছে। এত শান্তি লাগছে যা বলে বোঝানোর মতো না। সে কিছু বলল না, শুধু চুপচাপ অনন্যা বেগমকে জড়িয়ে ধরে বসে রইল। খাওয়া দাওয়া শেষ করে প্রিয়র কক্ষে প্রবেশ করলো শ্বেতা, পরিণীতা, ইনায়া, উষা, থিরা। মা মেয়ের এমন মধুর মুহূর্ত দেখে ওরা স্থির হলো। ইনায়া পেছন থেকে অনন্যা বেগমকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, হুম, ঠিকই আছে। শাশুড়িরা কোনোদিনও মা হতে পারে না, এটা আবারও প্রমাণিত। সব আদর মেয়ের জন্য, আর আমি ছেলের বউ, আমায় একটুও আদর করা যায় না। উষা আর শ্রেতাও তাল মেলালো, ঠিক ঠিক, আমরা কি পানি চলে ভেসে এসেছি? অনন্যা বেগম হেসে সবাইকে জড়িয়ে ধরলেন, সকলকে আদর করে বললেন, তোরা তাহলে তোদের বোনকে সাজা, আমি যাই, আমার অনেক কাজ আছে বাবা। শ্রেতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে সেজো মামি। অনন্যা বেগম যেতে নিলে তাকে জাপটে ধরল প্রিয়স্মিতা। অনন্যা বেগম আবার আদর করে বললেন, ছাড় মা, বাসা ভর্তি মেহমান, তাদের ভালো মন্দ দেখতে হবে। প্রিয়স্মিতা বাধ্য হলো ছাড়তে। গুলবাহার বানু কুজো হয়ে আস্তে আস্তে হেঁটে ঘরের ভেতরে প্রবেশ করলেন। মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি রে অলু, তুই এই চুড়িগুলোর মাঝে দাঁড়ায় দাঁড়ায় একই করস? তোর বড় বোন যে তোকে খুঁজে দেখোস না? মায়ের কথায় বসা থেকে দাঁড়িয়ে পড়লেন অনন্যা বেগম, তাড়াহুড়া করে বললেন, এক্ষুনি যাচ্ছি আম্মা। বলে কক্ষ ত্যাগ করলেন অনন্যা বেগম। গুলবাহার বানু ফোকলা দাঁতে হেসে এসে প্রিয়স্মিতার পাশে বসলেন। পান খাওয়া দাঁতে হেসে বললেন, দেখলো দেখ, সবাই বিয়ে করতে না করতেই নাতনির যৌবনের ফুল ফুটে উঠেছে। বিয়ে হলে বুঝি যৌবনের ফুল ফুটে নানি? হ্যাঁ রে নাতনি, সব কিছুর একটা সময় আছে। ওরে ছুঁয়া তো দূর, একটু ফু দিয়ে দেখ, লাফিয়ে উঠবে। প্রিয়স্মিতা বরাবরই লজ্জা শরম কম, কিন্তু গুলবাহার বানুর ঠোঁট কাটা কথাগুলো কেমন হজম হয় না, লজ্জা লাগে ভীষণ। এবারও তাই হলো, লজ্জায় রাঙা হয়ে গেল তার মুখখানি। গুলবাহার বানু ফের বললেন, দেখে এলুম তোর জামাইকে, বিশ্বাস করবই, তোর নানাও এত সুপুরুষ ছিল না। দীপ্তি চোখ বড় বড় করে বলল, হাই হাই দাদি, তুমি দোলা ভাইকে নজর দিয়ে এসেছো? দূর নড়ি, নজর দিতে যাব কেন? দেখলাম খালি গায়ে বসে আছে, আমার আবার এত লোভ নাই। ওনার নাতি নাতনিরা চোখ ছোট ছোট করে তাকালো ওনার দিকে। প্রিয়স্মিতার ভীষণ হিংসে হলো। সে মনে মনে ফুঁসে উঠে বলল, লুচ্চা বুড়ি, নিজের জামাই শেষ, আমার জামাইয়ের দিকে নজর। না বোন, তোর জামাইয়ের দিকে নজর দেইনি, তবে সুপুরুষও নেই, তুই সুখ পাবি ভালো। প্রিয়স্মিতার ঢোক গিলল। এই বুড়ি মনের কথা কেমনে বুঝলো? গুলবাহার বানু প্রিয়স্মিতার দিকে তাকিয়ে টোন কেটে বললেন,
চুল তো আমার এমনি এমনি পাকেনি নাতনি, অভিজ্ঞতায় পেকেছে। এই তোরা কি করিস সাজায়ে? শ্রেতা মাথা নাড়িয়ে শপিং ব্যাগ খুলে একটা কালো রঙের পাতলা শাড়ি বের করলো। পরিণীতা শাড়িটা দেখে ভ্রু কুঁচকালো। এটা দিয়ে কি করবি? বেনারসি কই? শ্রেতা ভাবসীন ভঙ্গিতে বলল, বেনারসি নয় ভাবি, আজ এটাই পরবে। সকলে চোখ গোল গোল করে তাকালো শাড়িটার দিকে। পরিণীতা শাড়িটা হাতে নিয়ে দেখলো, এপার থেকে ওপার দেখা যাচ্ছে, কিন্তু অনেক সুন্দর। পরিণীতার কেন জানি চোখে পানি চলে এলো। তার ভাইটা কথায় পড়ে আছে কে জানে, আর এরা কিনা। গুলবাহার বানু বললেন, তুই ঠিক বলেছিস নাতনি, আজকের রাতে ওইসব বুজুং বুজুং করে কোনো লাভ নেই, শুধু শুধু খুলতে সময় নষ্ট হবে। তোরা বরং এটাই পরিয়ে দে। ইনায়া ও উষা প্রিয়স্মিতাকে শাড়ি পরাতে লাগলো। এত লোকের সামনে শাড়ি পরতে প্রিয়স্মিতার লজ্জা লাগছে। ইনায়া বুঝলো, তাই উষার উদ্দেশ্যে বলল, ছোট ভাবি, ওকে ওয়াশরুম থেকে শাড়িটা পরে নিয়ে আসো। উষাও তাই করলো। মিনিট 5 পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। সকলে সেদিকে তাকালেন, কিন্তু সামনের দৃশ্য দেখে অটোমেটিকলি তাদের চোখ মুখ হাঁ হয়ে গেল। প্রিয়স্মিতার এবার চরম লজ্জা লাগছে। সে শাড়ির আঁচল এদিকে ওদিকে টেনে টুনে শরীর ঢাকার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। কারণ শাড়ির মধ্য থেকে তার শরীরের প্রত্যেকটা ভাঁজ স্পষ্ট দৃশ্যমান। হাত কাটা স্লিপলেস ব্লাউজের সাথে উন্মুক্ত হয়ে আছে ফর্সা পেট পিঠ। দীপ্তি মুখে হাত দিয়ে বলল, ওয়াও পিয়পু, কি সেক্সি ফিগার মাইরি, কিভাবে মেনটেন করো একটু বলো না। আমার জন্মের স্বপ্ন এমন ফিগার পাওয়ার। গুলবাহার বানু রসিয়ে রসিয়ে বললেন, এসব ফিগার টিগার কিছু না, এগুলো হচ্ছে যৌবনের মধু, সময় হলে তোরও হবে। দীপ্তি মুখ কালো করে বলল, দূর দাদি, কি যে বলো। এমন আইকন ফিগার এমনি এমনি কি হয় না, জিম করতে হয়, ডায়েট করতে হয়, মেনটেন করতে হয়। উষা প্রিয়স্মিতাকে এনে খাটের উপরে বসালো। ইনায়া ওর কানে কানে বলল, আজ হার্টের ডক্টর হার্ট অ্যাটাক করবে কনফার্ম। ইনায়ার কথায় প্রিয়স্মিতার শরীরের পশম দাঁড়িয়ে গেল। ভেতরের বাঘিনী কেমন নুয়ে পড়েছে ধীরে ধীরে। শ্রেতা স্টাইনার এনে হাঁটু ছড়ানো চুলগুলো পুনরায় স্ট্রেট করে পিঠের উপর ছেড়ে রাখলো। গায়ে ও কানে ছোট্ট একটা পালসেট পরিয়ে দিল। ইনায়া পুনরায় কানে কানে বলল, আজ রাতে কি কি হলো কাল কিন্তু সব শুনবো আমি। প্রিয়স্মিতা ঢোক গিলল। পরিণীতার নিকট এসব কিছু বিষাক্ত লাগছে, সবাইকে শত্রু মনে হচ্ছে। সে আর এসব সহ্য করতে পারল না, ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয় তার লজ্জা মাখা এক্সপ্রেশন দেখে শরীর ঝলসে উঠছে তার। কাল অবধি আমার ভাইয়ের জন্য মরছিল, আর আজ কবুল পড়তে না পড়তেই। পরিণীতা গজগজ করে বলল, অথচ আমার ভাই নিজের গোটা জীবন উজাড় করে দিয়েছে শুধু এই মেয়েটার জন্য। পরিণীতা পায়চারি করতে করতে মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে ডায়াল করলো প্রণয়ের নাম্বারে। একবার দুবার কয়েকবার রিং হতে হতে কেটে গেল। এতে পরিণীতার দুশ্চিন্তা বাড়ল, ভয় কমলো না। সে ক্রমাগত ফোন করতেই থাকলো। অবশেষে এক সময় ফোন রিসিভ হলো। অপর প্রান্তের কথা না শুনে পরিণীতা বলল, দাদান তুমি কোথায়? ফোন তুলছিলে না কেন? কিছুক্ষণের নীরবতার পর ওপার থেকে একটি কণ্ঠ ভেসে এলো। প্রেম শান্ত কণ্ঠে বলল, দাদানের সেন্স নেই পড়ি। একটি মাত্র বাক্য স্থির হয়ে গেল পরি। প্রেম পুনরায় বলল, দাদান হার্ট অ্যাটাক করেছে, ডাক্তার বলেছে অবস্থা নাকি ভালো নয়। ইউএসএ নিয়ে যেতে আমরা তার প্রিপারেশন নিচ্ছি পড়ি। কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব। পরিণীতা নীরবে চোখের কান্না ছেড়ে দিল। প্রেম বলল, এসব কথা বাড়ির কাউকে বলিস না, বিশেষ করে শুদ্ধ ভাইয়া আর প্রিয়তাকে তো কোনো অবস্থাতেই বলিস না। রাখলাম আমি, বাড়ির সবাইকে দেখে রাখিস। ফোন কেটে দিল প্রেম। পরিণীতা তবদা লেগে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্ক বুঝতে পারছে না চূড়ান্ত কথাটা প্রেম কি বলল। কয়েক মুহূর্ত পর ভাইয়ের মায়ায় চিৎকার দিয়ে কেঁদে উঠল পরিণীতা। ভাঙ্গা কণ্ঠে বলল, পর কখনো আপন হয় না দাদান, তুমি কেন বুঝলে না? কেন ওকে নিজের থেকেও অধিক ভালোবাসলে দাদান? কেন আমাদের বাসলে না? আমরা তোমার জন্য প্রাণও দিয়ে দিতাম, তবুও তোমায় কষ্ট পেতে দিত না। তুমি আমাদের মাথার ওপর বিশাল বটবৃক্ষ,
দাদান, তোমায় হারালে আমরা ফুরুত হয়ে যাব, কিন্তু ওর কিছুই যাবে আসবে না। ফিরে আসো দাদান। রাতের মধ্যপ্রহর চলমান। 4 তলার বিশাল বারান্দায় লাগানো ঘরটা সাজানো হয়েছে লাল সাদা থিমে। ঘরের সব লাইট নিভিয়ে জ্বালানো হয়েছে বড় বড় ক্যান্ডেল। ক্রিস্টাল জালে টলটলে পানিতে ভেসে বেড়াচ্ছে লাল সাদা পদ্ম, মাঝে মাঝে ছোট ছোট ক্যান্ডেল। বিছানা সহ মেঝের সর্বত্র ছড়িয়ে আছে টকটকে লাল গোলাপের পাপড়ি। ঘর লাগানো বারান্দাও সাজানো হয়েছে মনের মতো। মরিচবাতির আলোয় ঝলমল করছে বারান্দা। শুদ্ধ দোলনায় বসে অধৈর্য চিত্তে হাত কসলাচ্ছে আর হাত ঘড়িতে সময় পর্যবেক্ষণ করছে। হাতের ঘড়িটা জানান দিচ্ছে রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, কিন্তু তার বহু প্রতীক্ষিত সেই নারীর দেখা নেই। এক পর্যায়ে অধৈর্য হয়ে পড়ল শুদ্ধ, আর অপেক্ষা করতে পারল না। ঘট ঘট পা ফেলে স্থান ত্যাগ করলো। রাত অনেক হয়েছে। প্রিয়স্মিতাকে চেপে ধরে আড্ডা দিচ্ছে মেয়েরা, যেন তাকে বাসর ঘরে দেওয়ার তাদের কোনো ইচ্ছাই নেই। অথচ প্রেরণাকে সাদাপের ঘরে বসিয়ে এসেছে অনেকক্ষণ। গুলবাহার বানু বৃদ্ধ মানুষ, তাই তিনি চলে গেছেন। ইনায়া আর উষাও তাদের কক্ষে চলে গেছে, কারণ তাদের স্বামী তাদের ছাড়া ঘুমাতে পারে না। তাই বর্তমানে প্রিয়স্মিতাকে ঘিরে বসে আছে ত্রিধা, লাবিবা, শ্রেতা, শুভ্রতা, দীপ্তি, তীরা, আরো অনেকেই। অনামিকা দৌড়ে ঘরে প্রবেশ করলো। মেয়েদের উদ্দেশ্যে তস্ত্র কণ্ঠে বলল, শুদ্ধ ভাইয়া। কি শুদ্ধ ভাইয়া? গম্ভীর স্বরে বলল দীপ্তি। অনামিকা তাড়াহুড়া করে বলল, শুদ্ধ ভাইয়া হন্তদন্ত হয়ে এদিকেই আসছেন, তোমরা তৈরি হও। ওর কথায় নড়ে চড়ে বসলো মেয়েরা। শুদ্ধ কক্ষে প্রবেশ করতে নিলেই তার পথ আগলে দাঁড়ালো। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো ওরদের দিকে। লাবিবা শয়তানি হেসে বলল, এত তাড়া কিসে দুলা ভাই? রয়ে শুয়ে দম নিন, ডান হাত বাম হাত। আগে আমাদের দাবি পূরণ করুন, তারপর আপনার দাবিও আমরা পূরণ করে দেব। বেশি না, মাত্র 80,000। শুদ্ধ মোটেও তর্কে জড়ালো না। সাদা পাঞ্জাবির পকেট থেকে ওয়ালেট বের করে পুরোটা ওদের হাতে দিল। চোখ বড় বড় করে ফেললো মেয়েরা। শুদ্ধ ওদের বিস্ময় পাত্তা না দিয়ে সবার পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ল। ঘোমটার আড়ালে গুটিয়ে গেল প্রিয়স্মিতা। অজানা আতঙ্কে তার বুক কেমন ধুকধুক করে উঠল। শুদ্ধ কোনো কথাবার্তা ছাড়াই প্রিয়স্মিতাকে কোলে তুলে ঘর থেকে চলে গেল। মেয়েরা মুখ হা করে ফেলল। এতে লাবিবা ত্রিধাকে খামচে ধরে বলল, হাউ রোমান্টিক। আই হাই। শুদ্ধ সকলের বিস্ময় ধুলোয় উড়িয়ে বউ নিয়ে নিজ কক্ষে চলে এলো। আসার পথে এই দৃশ্য যদিও বয়োজ্যেষ্ঠ অনেকেই দেখেছেন, কিন্তু এতে বিশেষ কিছু যায় আসে না শুদ্ধের। সে সকলের গোল গোল চোখ উপেক্ষা করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। কোলে থাকা জীবন্ত পুতুলটাকে আলতো করে বসিয়ে দিল ফুল সজ্জিত বিছানায়। অতি কাঙ্ক্ষিত পুরুষের প্রথম ছোঁয়ায় প্রিয়স্মিতার অন্তরে সুখের দোলা লাগলো। তীর তীর করে কেঁপে উঠল কালো কুচকুচে চোখের পাতা। এ যেন আগাম ঝড়ের পূর্বাভাস। সম্মুখে বসা সেই দীর্ঘকায় পুরুষের এক রোখা বেহেয়া চাহনিতে লজ্জায় নেতিয়ে পড়তে চায় সামনের রমণী। অথচ অতীতকালের তার লজ্জার কোনো রেকর্ড ছিল না। মাত্র 3 কবুলের সামর্থ্যে নির্লজ্জ মেয়েটা কেমন লাজুক লতা হয়ে উঠেছে। শুদ্ধের অবাধ্য চোখের বিচরণ গভীর হয়। ব্রাউন ঠোঁট এলিয়ে হালকা হাসে সে। আলতো হাতে তুলে দেয় প্রিয়স্মিতার মাথার ঘোমটা। সাথে সাথেই সতেজ এক টুকরো স্নিগ্ধতায় ভরে ওঠে শুদ্ধের হৃদয়। কম্পমান দীপ্তি ছড়ানো হলদে আলোয় স্পষ্ট হয় তীব্র প্রতীক্ষিত সেই মায়াময় মুখখানি। শুদ্ধের অজান্তেই তার অক্ষিকোণে জমা হয় টুপটাপ অশ্রু। নরম দু গাল স্পর্শ করে আদরে ললাটে সযত্নে এঁকে দেয় পুরো ঠোঁটের স্পর্শ। কপালে কপাল ঠেকিয়ে আহত কণ্ঠে বিড়বিড় করে। মৃদু আলোড়নের অস্থিরতা ছড়ালো প্রিয়স্মিতার হৃদগহীনে। তার অস্থিরতার চিত্ত ছটফট করে উঠল ভেতরে ভেতরে।
নিচু মস্তিষ্ক তুলে কাঁপা কাঁপা নেত্রযুগল উপরে তাক করতেই অজানা আতঙ্কে স্থির হয়ে যায়, যেন মহাজাগতীয় কিছুর প্রতি প্রবল আকর্ষণ। সে আকর্ষণের কেন্দ্রে কি প্রবল টান অনুভব করে প্রিয়স্মিতা। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে শুদ্ধ পুরুষের দূরদর্শন সেই ধূসরবর্ণ চোখের অতলে। সেকেন্ডের কাঁটা গড়ার সাথে সাথে বুকের ভেতর খামচে উঠে প্রিয়স্মিতার। অস্থির নেত্রে পলক ঝাপটায়। আত্মার গভীরে উপলব্ধি হয় ওই আফিম মাখানো চোখে তাকিয়ে থাকা তার কর্ম নয়, অতিশয় মেয়েলি লজ্জায় দাপটে পিষ্ট হয় প্রিয়স্মিতার উঁচু দাম্ভিক সত্তা। সে হার মানে কোমলতার নিকট। লজ্জায় চোখ নামিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয় অন্যদিকে। তবুও তার ওষ্ঠ কোণে লেপ্টে আছে এক টুকরো লজ্জা মিশ্রিত তৃপ্তির হাসি। শুদ্ধের নেশা জড়ানো চাহনি প্রিয়স্মিতার অঙ্গে কাটার মতো বিধে। সে লজ্জা সংবরণ করতে না পেরে শুদ্ধর গাল ধরে অন্যদিকে ঘুরিয়ে দেয়। কণ্ঠে আড়ষ্টতা এঁটে ধীরে বলে, এইভাবে দৃষ্টিতে খুন করবেন না প্লিজ। নববধূর রক্তিম মুখের উপর পড়া লজ্জা দেখে ঠোঁট কামড়ে হাসল শুদ্ধ। এই গুরু গম্ভীর পুরুষের সান্নিধ্য লোভের আশা খুব করে করত প্রিয়স্মিতা। প্রেম বিনিময় করতে চাইতো তো খুব করে, কিন্তু এখন বেশ টের পাচ্ছে প্রেম হাসলে একা আসে না, সাথে করে হারি হারি ঝুরি ঝুরি লজ্জাও নিয়ে আসে। নিজের ভাবনার অতলে হাবুডুবু খাওয়া প্রিয়স্মিতা আচানক চমকে উঠল। তড়াক করে মুখ তুলে তাকালো সামনে। শুদ্ধ নির্লিপ্ত ভঙ্গিতে প্রিয়স্মিতার পা টেনে স্পর্শ কাতর পায়ের তালুতে সোয়া লাগতেই শিরশিরিয়ে উঠল প্রিয়স্মিতার শরীর। শুদ্ধ যত্ন সহকারে প্রিয়স্মিতার তুলতুলে পায়ে হাত বুলিয়ে শব্দ করে চুমু খেল। শরীর কাঁটা দিয়ে উঠল প্রিয়স্মিতার। অজানা আশঙ্কায় জেগে উঠল শরীরের শিরা উপশিরা। প্রিয়স্মিতাকে এবার আরো অবাক করে দিয়ে সদেব পাঞ্জাবির পকেট থেকে চকচকে কিছু একটা বের করলো শুদ্ধ। প্রিয়স্মিতার দৃষ্টিতে কৌতূহল। শুদ্ধ হাতের মুঠো আলগা করতেই তার থেকে বেরিয়ে এলো একজোড়া অসাধারণ রূপার নূপুর। প্রিয়স্মিতার চোয়াল ঝুলে হা হয়ে গেল বিস্ময়ে। শুদ্ধ নিজ হাতে অতি যত্নে নূপুরজোড়া পরিয়ে দিল প্রিয়স্মিতার দুধে আলতা পায়ে। ভালোবাসার মানুষের পক্ষ থেকে পাওয়া প্রথম উপহারে পুলকিত হলো প্রিয়স্মিতার তনুময়। শুদ্ধ তার হাতে হাত রেখে মোলায়েম কণ্ঠে শুধালো, পছন্দ হয়েছে বেগম? প্রিয়স্মিতা লজ্জায় দৃষ্টি নত করে নিল। উপর নিচ মাথা ঝাঁকিয়ে সম্মতিপূর্ণ ইঙ্গিত করে বোঝালো, খুব। শুদ্ধের দৃষ্টি ঝরে পড়া মুগ্ধতা দেখে মনে হচ্ছে স্পর্শ ছাড়া কেবল চোখের দেখাতেই যুগের পর যুগ অনায়াসে পার করে দিতে সক্ষম সে। এত মায়া কেন মেয়েটার মধ্যে? দেখতে সুন্দর বলে নাকি অন্য কিছু? শুদ্ধের ভাবনার মধ্যেই সুরেলা কণ্ঠ শোনা গেল। প্রিয়স্মিতার এদিকে ওদিকে দৃষ্টি ফেরে ইতস্তত করে বলল, আমি তো আপনার জন্য কোনো উপহার আনতে পারিনি ডাক্তার সাহেব। শুদ্ধ মুস্কি হাসলো, গালে আলতো ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ উপহার তো তুমি বেগম। প্রিয়স্মিতা মুগ্ধ হলো। শুদ্ধ তার আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিয়ে বলল, চলো বেগম। প্রিয়স্মিতা নরম কণ্ঠে শুধালো, কোথায়? শুদ্ধ ঝরঝরে হেসে প্রত্যুত্তর করল, আমার ব্যক্তিগত চাঁদের সাথে আসমানের কলঙ্কিত চাঁদের তুলনা করতে। প্রিয়স্মিতা চোখ বড় বড় করে বলল, শুদ্ধ ঠোঁট গুজে ধরা হাতের উল্টো পিঠে ভেজা চুমু এঁকে বলল, হ্যাঁ, আমার কলঙ্কবিহীন চাঁদের সৌন্দর্যের নিকট আসমানের ওই চাঁদ কলঙ্কিত মরে। প্রিয়স্মিতা আর শুদ্ধ বারান্দার এক কোণে পাতার দোলনার পাশাপাশি বসে আছে। মৃদু মন্দ হিমেল বাতাসের ঝাপটা এসে লাগছে তাদের চোখে মুখে। বাতাসের তোড়ে উড়ে যাচ্ছে প্রিয়স্মিতার অবাধ্য খোলা চুল। পরিবেশের স্নিগ্ধতা, নীলাপ আকাশে ঝুলে থাকা এক ফালি নতুন চাঁদ দেখতে মন্দ লাগছে না। প্রিয়স্মিতা কিছুক্ষণ নীরব থেকে নিজ উদ্বেগে জড়িয়ে ধরল শুদ্ধের বলিষ্ঠ বাহু। পরম শান্তির আবেশে মাথা হেলিয়ে দিল প্রশস্ত কাঁধে। শুদ্ধ আসমান পানে চেয়ে ব্যাকুল কণ্ঠে ডাকল, বেগম। প্রিয়স্মিতা ধীরে উত্তর দিল, একটা জিনিস চাইবো, দেবে?
আমাকে প্লিজ একটু জড়িয়ে ধরবে? প্রিয়স্মিতা বিনা বাক্যে তাই করলো। দু হাতে শুদ্ধকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। শুদ্ধ এক টুকরো তৃপ্ত নিঃশ্বাস ত্যাগ করে বলল, আমার 33 বছরের জীবনে এমন শান্তি আগে কখনো অনুভব করিনি জানো। প্রিয়স্মিতা শুধু হু বলেই সাড়া দিল। শুদ্ধ গভীর কণ্ঠে বলল, তপ্ত তৃষ্ণার্ত রুক্ষ এই বুকে আগে কখনো এমন সুখের বৃষ্টি হয়নি বেগম। আপনি আমার মরুর বুকে এক টুকরো কালো মেঘ। প্রিয়স্মিতা আসতে বলল, আমারও। এই সুখের ক্ষণেও শুদ্ধ স্থির হতে পারল না। গুমোট অস্ত্রতা তার নিঃশ্বাস বন্ধ করে আনছে। সে হঠাৎ চাপতে ধরল প্রিয়স্মিতাকে নিজ বক্ষে। চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমাকে কথা দাও বেগম, পৃথিবীর সবাই যদি সবাইকে ছেড়ে যায় তবুও তুমি আমাকে ছেড়ে যাবে না। আসন্ন ভবিষ্যতে একদিন এমন আসবে যেদিন সবাই সবার ভালোবাসা হারিয়ে ফেলবে, কিন্তু সেদিনও তুমি কেবল আমার থাকবে। আমায় আশ্বস্ত করো বেগম, আমি কখনো তোমায় হারাবো না। প্রিয়স্মিতা চতুর হলেও এই কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। সন্দেহ প্রবল মনটা খসখস করে উঠল। তবু অধিক না ভেবে দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনাকে ছেড়ে কখনো কোথাও যাব না ডাক্তার সাহেব। আমি আপনাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আপনার স্ত্রী। বাঁচার জন্য যতটা সময় হাতে পাবো তার সর্বক্ষণ কেবল আপনার আশেপাশেই থাকবো। বেঁচে থাকবো কেবল আপনার হয়ে। শুদ্ধ একদম চুপ হয়ে যায়। তার চোখ মুখ দেখে বোঝা যায় না অন্তরে কি চলছে। অতঃপর তীব্র নিস্তব্ধতা ঢেকে যায় পরিবেশে। নিঝুম রাত। সামনে আম বাগান হইতে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ক্ষণকালের মৌনতার পর প্রিয়স্মিতা হঠাৎ বলে ওঠে, আজকের রাতটা এত সুন্দর কেন ডাক্তার সাহেব? শুদ্ধ চোখে হাসে রহস্যময় কণ্ঠে বলল, কারণ তুমি যাকে মনে প্রাণে চেয়েছিলে তাকেই পেয়েছো। অপ্রত্যাশিত জবাবে আটকে উঠল প্রিয়স্মিতা। ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করলো শুদ্ধের পানে। শুদ্ধের ধারালো চোখে খেলে যায় রহস্যময় ধুতি। সে বাঁকা হাসে। প্রিয়স্মিতার চোখে চোখ রেখে শুধালো, এত ঘামছো কেন বেগম, ভয় পাচ্ছ নাকি? প্রিয়স্মিতার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। তৃষ্ণার্ত বোধ করে। তোতলানো কণ্ঠে বলে, মানে? প্রিয়স্মিতার ঘাবড়ে যাওয়া মুখখানা দেখে ভেতরে ভেতরে অট্ট হাসিতে ফেটে পড়ল শুদ্ধ। তবে মুখে হাসল না। শরীরে ঘেঁষে বসে প্রিয়স্মিতার নগ্ন কোমরে রুক্ষ হাতের স্পর্শ ছোঁয়ালো। প্রসঙ্গ এড়িয়ে গিয়ে উন্মাদ কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তুমি তোতলাচ্ছ, তোমার ঠোঁট কাঁপছে, আমার নেশা ধরছে, দেহ ও মনে উকি দিচ্ছে তোমাকে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা। ডুব দেবে বউ আমার মাঝে? শরীরের শিরায় প্রবাহমান রক্ত চলকে উঠে প্রিয়স্মিতার। বক্ষ পিঞ্জর কেঁপে উঠল ভূমিকম্পের ন্যায়। সে চঞ্চল চোখে তাকালো শুদ্ধের পানে। সকল দূরত্ব ঘুচিয়ে অধিক ঘনিষ্ঠতার বাড়ায় শুদ্ধ। প্রিয়স্মিতার রক্তিম ওষ্ঠে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে আদুরে কণ্ঠে আবদার করে, বল না বউ, একটু কাছে আসবি? একটু আদর করবো তোকে, বেশি না, একটু এইটুকু। লজ্জায় আড়ষ্টতায় হাত পায়ের তালু শিরশির করে ওঠে প্রিয়স্মিতার। কি বলবে বুঝতে পারে না। বলো না বউ। শুদ্ধের কণ্ঠ অসহায় শোনালো প্রিয়স্মিতার নিকট। এদিকে ঘনিষ্ঠ স্পর্শের তীব্রতায় ভেতরে ভেতরে জ্বলে ওঠে প্রিয়স্মিতা। নিঃশ্বাসের পাল্লা ভারী হয়। ঠোঁট কাঁপে, চোখ নড়ে, তবুও কিছু বলতে পারে না। শুদ্ধের চোখ মুখ অসহায়ত্বের ঘন কালো মেঘ ঢাকা পড়ে। তামাশা ছুটে যায় তার গৌরবর্ণ বদনে। তবু নিজেকে সর্বোচ্চ বেসামাল অনুভূতিটুকু গিলে নেওয়ার চেষ্টা করল। প্রিয়স্মিতাকে বুকে জড়িয়ে মাথায় চুমু খেয়ে বলল, ঠিক আছে বেগম, কোনো তাড়া নেই আমার। তুমি যেদিন চাইবে আমি সেদিনই তোমায় ভালোবাসবো। সেদিন আমার সর্বোচ্চ আদরে আদরে বিষিয়ে দেব তোমার ছোট্ট সত্তার প্রতিটা ইঞ্চি। কিন্তু এই কথাটা যেন পছন্দ হলো না প্রিয়স্মিতার। সে মন খারাপ করে চুপচাপ বসে রইল এক কোণে। শুদ্ধ প্রিয়স্মিতার চুলের ভাঁজে হাত বোলাতে বোলাতে চাঁদের পানে চেয়ে গান ধরল, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। ঘুমাবে না সুইটহার্ট? শুদ্ধ জিজ্ঞেস করল। প্রিয়স্মিতা মুখ বন্ধ করে শব্দ করল, কেন? প্রিয়স্মিতা জবাব দিল না। শুদ্ধ ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ঘরে চলো বেগম। প্রিয়স্মিতা মুখ মলিন করে শুদ্ধের পাঞ্জাবি টেনে ধরল। লজ্জায় মাথা নিচু করে বলল, ঘুমাবো না।
শুদ্ধ ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে শুধালো। কেন? প্রিয়স্মিতা চুপ করে রইল। শুদ্ধ বাঁকা চোখে তাকিয়ে তার আগাগোড়া পর্যবেক্ষণ করলো। প্রিয়স্মিতা এদিকে ওদিকে অস্থির দৃষ্টি ঘুরিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে না। শুদ্ধ তা শুনে হাসলো। চড়ুই পাখির হাবভাব দেখে সে যা বোঝার তা ভালোই বুঝেছে, তবে আরেকটু বাজিয়ে দেখতে বলল। তাহলে আমি গিয়ে ঘুমিয়ে পড়ি বেগম, সারাদিন অনেক ধকল কেন? প্রিয়স্মিতার মুখ চুন হয়ে গেল। অভিমানে নাকের পাটা ফুলিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে বলল, আমার ঘুম পাচ্ছে না, আর আপনারও ঘুম পাচ্ছে না? শুদ্ধ ঠোঁট কামড়ে পুনরায় প্রিয়স্মিতার গা ঘেঁষে বসে পড়ল। বাতাসে ভেসে নাকের লাগলো একটা সুমধুর মেলি ঘ্রাণ। পাতলা লাল ফিনফিনে শাড়ির আবরণে প্রিয়স্মিতার নারী দেহের সৌন্দর্যগুলো উত্তাপ ছড়াচ্ছে, যা পাগল করার মতো আর পাগলাটে বানিয়ে দিচ্ছে শুদ্ধকে। এমন আবেদনময়ী সুন্দরী নারী দেখে পুরুষালী দেহের শিরায় শিরায় জেগে উঠল নিষিদ্ধ কামনার ঝড়। মস্তিষ্কের নিষিদ্ধ কামনাগুলো পাগলা ঘোড়ার ন্যায় নিউরনে নিউরনে ছড়িয়ে গিয়ে বোঝালো এই ছোট্ট শরীরটাকে তার চাই, ওই কোমলতার হক তারই চাই। শুদ্ধ আর নিজের নিয়ন্ত্রণে সক্ষম থাকতে পারল না। উদ্ভ্রান্ত চিত্তে আচমকা রুক্ষ হাতে চেপে ধরল প্রিয়স্মিতার মখমলে কোমর। তীব্র আকাঙ্ক্ষায় মুখ ডুবিয়ে তার সুবাসিত নরম গলায় আচমকা আক্রমণে মৃদু চিৎকার ছুটে এলো প্রিয়স্মিতার কণ্ঠ হইতে। অজান্তেই চেপে ধরল শুদ্ধের পিঠ। সেকেন্ডে শুদ্ধের উন্মাদনা বাড়ে, দিশাহারা প্রতীকের ন্যায় পাগল হয়ে যায় ছেলেটা। সে হ্যাঁচকা টানে প্রিয়স্মিতাকে ঘুরিয়ে চেপে ধরল নিজের সাথে। ছোট্ট পিঠ এসে ঠেকলো প্রশস্ত বুকে। শুদ্ধের নিঃশ্বাস ঘন। সে আলতো পরশে প্রিয়স্মিতার কাঁধের চুল সরিয়ে দেয়, অন্য পাশে রাখে। শব্দ করে কয়েকটা চুমু আঁকে উন্মুক্ত ফর্সা পিঠে। কানের লতিতে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে কণ্ঠ খাদে নামিয়ে বলে, মরার জন্য তৈরি হও ময়না পাখি, আজ রাতে মরণ হবে তোমার সুখের। আদিম অনুভূতির তাড়নায় কাবু প্রিয়স্মিতা প্রত্যুত্তর করার সামর্থ্য পায় না। তার শরীরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে প্রেম পিপাসার হাহাকার। সে এই পুরুষকে খুব করে চায়। প্রিয়স্মিতার উন্মুক্ত নগ্ন পিঠে একে একে টুকরো টুকরো আদরের স্পর্শ আঁকতে লাগলো শুদ্ধ। পাগলের মতো ছুটে বেড়াতে লাগলো প্রিয়স্মিতার নারী শরীরে। প্রিয়স্মিতা চোখ খিচে এই অনুভূতির যাতনা আর সইতে পারল না। পিছন ঘুরে ঝাঁপিয়ে পড়ল শুদ্ধের প্রশস্ত বুকে। এসব কি অসহ্য রকম সুখের সাথে পরিচয় ঘটাচ্ছে তার। শুদ্ধ পিঠে হাত দিয়ে এক টানে খুলে দেয় ব্লাউজের ফিতা। ললাটে ঠোঁট চেপে জ্বলন্ত কণ্ঠে বলে উঠল, আই ইট ইউ। খেপে উঠল প্রিয়স্মিতা। শুদ্ধ আর কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়স্মিতাকে কোলে তুলে নিল, হাঁটা ধরল ঘরের ভিতর। ভয়ে গা শিউরে উঠল প্রিয়স্মিতার। একটু পর কি হতে চলছে ভেবে নিঃশব্দে জমে গেল মেয়েটা। সময় আনুমানিক ভোর 5টা। দূরের কোনো গৃহস্থ বাড়ি হইতে কর্কশ কণ্ঠে মোরগ ডেকে উঠছে। দক্ষিণের খোলা জানালা ভেদ করে প্রভাতের প্রথম কিরণ এসে লুটোপুটি খাচ্ছে শুভ্র রঙা বিছানায়। মৃদু বাতাসের তালে উঠছে ঘরের মোটা মোটা লাল সাদা পর্দাগুলো। মেঝেতে লাগানো মমের অবশিষ্ট অংশ পড়ে আছে অবহেলায়। দেহ তলে পিষ্ট হয়ে লাল গোলাপের পাপড়িগুলো ও মরিচ কালচে বর্ণ ধারণ করেছে। উদাম শরীরের কমফোর্টারে জড়িয়ে গভীর তন্দ্রায় তলিয়ে আছে শুদ্ধ। উবুর হয়ে শোয়ার দরুন এক গুচ্ছ এলোমেলো অনাদরে পড়ে আছে ললাটের উপর। পিঠের দিকের কমফোর্টার সরে যাওয়ার ফলস্বরূপ সুগঠিত ফর্সা পুরুষালী পিষ্ট দেশের পুরোটাই দৃশ্যমান, তবে তাতে লেগে আছে হাজারো জখমের লাল নীল চিহ্ন। নিস্তব্ধ কক্ষে দরজা লাগানোর বিকট শব্দে ঘুমের মধ্যেই মুখ বিকৃত করে ফেলল শুদ্ধ। ওয়াশরুমের দরজা ঠেলে নগ্ন পায়ে বেরিয়ে এলো এক অতি সুন্দরী রমণী, যার সদ্য স্নান নারীর দেহে প্রতিটি ভাঁজে ভাঁজে লেপ্টে আছে স্বামী সোহাগের গভীর চিহ্ন। সুন্দরী ফর্সা কোমল ত্বক বেয়ে গড়িয়ে নামছে বিন্দু বিন্দু চিকন পানির ধারা।
হাতের মোটা মোটা কঙ্কনের রুমঝুম শব্দে মৃদু আলোড়ন তুলছে চারপাশে। ভেজা শরীরের পানিতে সিঁদুর রাঙা জামদানি ও প্রায় অনেক ভেজা। প্রিয়স্মিতা অতিষ্ঠ হলো ভেজা চুল নিয়ে। আশেপাশে কোথাও সে হেয়ার ড্রায়ার খুঁজে পেল না। অগত্যা দু হাতে চুলের পানি ঝাড়তে ঝাড়তে ধীর স্থির কদমে এগিয়ে চলল শুদ্ধের নিকট। শুদ্ধ গভীর তন্দ্রায় আসন্ন। প্রিয়স্মিতা তার পানে চেয়ে ঠোঁট টিপে হাসল। কাছে এসে আলগোছে বসে পড়ল শুদ্ধের শিউরে। গায়ে হাত দিয়ে এক ধ্যানে চেয়ে থাকতে থাকতে আনমনে বলল, ঘুমের মধ্যে কোনো পুরুষকে এত সুন্দর লাগে? সকাল সকাল নিজ বিবাহিত স্বামীর উপর বেশ কয়েকটা ক্রাশ নামক বাস খেয়ে বসল প্রিয়স্মিতা। হাত নিষ্ফিস করে উঠল একটুখানি শুয়ে দেওয়ার জন্য। নিজের ইচ্ছা শক্তিকে দমাতে পারল না প্রিয়স্মিতা। প্রচণ্ড আসক্তিতে হাত চলে গেল শুদ্ধের গালে। আলতো স্পর্শে খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে বোলাতে মায়াময় কণ্ঠে বলল, নোনা সমুদ্রের অপরিসীম লবণাক্ত পানি হইতে তার লবণ আলাদা করতে পারবেন ডাক্তার সাহেব? পারবেন না। লবণাক্ত সাগরের লবণ যেমন আলাদা করা দুঃসাধ্য অসম্ভব, ঠিক তেমনি এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতার থেকে আপনাকে আলাদা করা অসম্ভব। যে চেষ্টা করবে এই মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা তার জান নিয়ে নেবে। কথাগুলো বলা কালীন প্রিয়স্মিতার চোখ মুখ কেমন অজানা হিংস্রতায় ছেয়ে গিয়েছিল। ঠিক অজানা নয়, এই হিংস্রতার সাথে আমরা পাঠকরা বেশ ভালো মতো পরিচিত। প্রিয়স্মিতার ফিসফিসানো বলা কথাগুলো শুদ্ধ শুনল কিনা বোঝা গেল না। হালকা নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। যেন এমন শান্তির ঘুম সে পূর্বে কখনো ঘুমায়নি। শুদ্ধকে বারবার ঘুমিয়ে পড়তে দেখে প্রিয়স্মিতার বাঁকা চোখে তাকালো। প্রিয়স্মিতার সারা শরীরে ব্যথা বানিয়ে দিয়ে এই লোকটা এত সুখ আসে কথা থেকে। প্রিয়স্মিতার ঈর্ষাই হলো। 2 মিনিট চিন্তা ভাবনা করতেই ফট করে মাথায় দুষ্ট বুদ্ধি উকি দিল। শয়তানি হেসে কমফোর্টারের ভেতর হাত ঢুকিয়ে দিল প্রিয়স্মিতা। আস্তে আস্তে পেট সুরসুর করে বুক পর্যন্ত সুরসুরি দিতে লাগলো আলতো হাতে। ঘুমের মধ্যেই বিরক্তিতে নাকের পাটা ফুলে উঠল শুদ্ধের। প্রিয়স্মিতা বেশ মজা পেয়ে গেল। সে ঠোঁট চেপে হাসে। শুদ্ধের কানে সুরসুরি দিল। চিকন কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আই লাভ ইউ ডাক্তার সাহেব। চোখ বন্ধ রেখে ঠোঁট কামড়ে হাসলো শুদ্ধ। আচমকা হাতের কবজিতে প্রচণ্ড হ্যাঁচকা টান অনুভব করলো প্রিয়স্মিতা। অন্য মনস্কতায় তাল সামলাতে পারল না। মুখ থুবড়ে পড়ল উদাম পুরুষালী বুকে। আটকে উঠল প্রিয়স্মিতা। ব্যাপারটা বোধগম্য হওয়ার পূর্বেই তার তুলতুলে শরীরটা চাপা পড়ল পুরুষালীর নগ্ন দেহের তলে। লজ্জায় সিটিয়ে গেল প্রিয়স্মিতা। শুদ্ধ মেট কমফোর্টার টেনে দিল দুজনের গায়ে। প্রিয়স্মিতা ভেজা শরীরের গন্ধে শুদ্ধের আবারও মাথা আউলে যাচ্ছে। সে তীব্র কামনায় মুখ ডুবিয়ে দিল প্রিয়স্মিতার ভেজা শরীরে। চমকে চেঁচিয়ে উঠল প্রিয়স্মিতা। শুদ্ধ এলোমেলো চুলের মুঠি খামচে ধরে অনুরোধ করল, সকাল হয়ে গেছে ডাক্তার সাহেব, ছাড়ুন আমায়। শুদ্ধ নিজের কর্মে ব্যস্ত থেকে প্রিয়স্মিতার ওষ্ঠে তর্জনী চেপে ধরল। স্পর্শ কাতর অঙ্গে দীর্ঘ চুম্বন এঁকে বলল, সুইটহার্ট, ওয়ান্স মোর প্লিজ। প্রিয়স্মিতার বুকের ভেতর অনুভূতির তুফান পুনরায় লণ্ডভণ্ড করতে চলে আসে। সে চুল ছেড়ে শুদ্ধের আহত পিঠ খামচে ধরল। পুনরায় অসহায় কণ্ঠে বলল, না প্লিজ, আমি মাছুর গোসল করে এসেছি। শুদ্ধ ওসব আলাপ পাত্তাই দিল না। এক টানে বুকের উপর থেকে আঁচল সরিয়ে দিল। কানের লতিতে আলতো চুম্বন এঁকে নেশালো কণ্ঠে বলল, আমাকে ব্যাড টাচ করার আগে এটা তোমার ভাবা উচিত ছিল সুইটহার্ট। এখন কর্মফল ভোগ করো। ডাক্তার সাহেব প্লিজ। জাস্ট ফিল আই লাভ। অজানা কারণে মাথা প্রচণ্ড ভার হয়ে আছে। প্রিয়তার সে চোখ মেলে তাকাতে চাচ্ছে, কিন্তু অসহনীয় বিষাক্ত যন্ত্রণার নিপীড়িত হয়ে বারবার চোখ মুখ কুঁচকে বন্ধ করে ফেলছে। এমন বেশ কয়েকবার হওয়ার পর অবশেষে চোখ মেলতে সক্ষম হলো প্রিয়তা। তবে তাতেও বিশেষ লাভ হলো না। নিজের অবস্থান সম্পর্কে ধারণা করতে পারল না, কারণ চোখ
খোলা অবস্থাতেও সে কিছুই দেখতে পারছে না। সামনের দৃশ্যের সম্পূর্ণটাই তার নিকট ধোঁয়াটে, অস্পষ্ট। সে হাত দিয়ে চোখ ডলতে নিয়ে অনুভব করলো তার দু হাত শক্ত মোটা কিছুর সাথে চেপে বাঁধা হয়েছে। এমতো পরিস্থিতিতে ঘাবড়ে গেল প্রিয়তা। অস্বস্তিতে দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। হাত পা ঘষে নড়াচড়া করার চেষ্টা করলো, কিন্তু এবার অনুভব হলো সে পাও নাড়াতে পারছে না, যার অর্থ তার হাত পা দুটোই বাঁধা। ভয় আতঙ্কে চিৎকার দিয়ে উঠল প্রিয়তা। কে আছো? কে আমায় বেঁধে রেখেছো? ছাড়ো বলছি। আমার ভীষণ ব্যথা লাগছে, হাত পা ঝিনঝিন করছে, প্লিজ ছাড়ো আমায়। বলতে বলতে কেঁদে দিল প্রিয়তা। শুনতে পেল বেশ কয়েক জোড়া জুতার শব্দ এদিকে এগিয়ে আসছে। রুহি, মেয়েটার তো জ্ঞান ফিরেছে, কি করব এখন? অস্থিরতায় প্রশ্ন ছুড়ল নুহা। রুহি ভ্রু কুঁচকে প্রিয়তার অবস্থা পর্যবেক্ষণ করে কর্কশ আওয়াজে বলল, এ মেয়ে, তোমার কি মাথা ব্যথা করছে? শরীর খারাপ লাগছে? কোথাও সমস্যা হচ্ছে? প্রিয়তা ঝাপসা চোখে সব কিছু দেখল, কিন্তু কিছুই বুঝতে পারল না। টনটনে মাথার যন্ত্রণায় ফুপিয়ে উঠল। এত বড় মেয়েকে আচমকা কাঁদতে দেখে হকচকিয়ে গেল দৃষ্টি সৃষ্টি যারা রুহি, নুহা, স্নেহা। স্নেহা গোল গোল চোখে প্রিয়তাকে কাঁদতে দেখে ঢোক গিলে রুহির বাহু জড়িয়ে ধরে হতবাক কণ্ঠে বলল,